দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে বেবি ফ্রক ডিজাইন, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন সুরাইয়া আহমেদ, পরিচালক সাতকাহন টেলার্স অ্যান্ড বুটিক্স। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন কিংবা মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের কোর্সে। আপা, আজকে আমরা বেবি ফ্রক ডিজাইন শিখব। জি, আজকে হচ্ছে বেবি ড্রেস আমরা দেখাবো, হচ্ছে বিভিন্ন ডিজাইন প্লাস ওয়েস্টার্ন কিছু আনার চেষ্টা করব, যেন নর্মালি আমরা কিছু দেখেছি আমরা যে একদম ঘরে কিভাবে আমরা কাজটা করতে পারি এবং সিম্পল বিষয় দিয়ে। তো এই সিম্পল বিষয়টাও যে আমরা ঘরে করার পরেও যে বাণিজ্যিকভাবে করতে পারি, এই বিষয়টা আমরা একটু আগানোর চেষ্টা করব। তো আজকে আমার বেবি ড্রেস, যেহেতু আমি বলেছি বেবি ড্রেসের মধ্যে আমি একটু ফিউশন আনতে চাই, সেক্ষেত্রে আমি একটু ভিন্ন মাত্রা বা মাথার মধ্যে এনেছি। সেটা হচ্ছে সিনথেটিক কাপড় নেব আমরা। এটা আমরা সুতিতেও করতে পারি, কিন্তু আমরা প্রথমত হচ্ছে সিনথেটিক কাপড় নেব, যেহেতু আমি বলছি আগেই যে আমরা এটাতে ফিউশন আনতে চাচ্ছি। আমরা আজকে এই ড্রেসটা করে দেখাবো। আর হচ্ছে এই সালোয়ারটা, এই সালোয়ারটা আর আগামী দিনকে দেখাবো, সেগুলি পরে যাই। আজকে হচ্ছে আমি মূলত হচ্ছে এই কামিজটা দেখাবো। এটা হচ্ছে কামিজও বলতে পারেন বা স্কার্টের টপসও বলতে পারেন, বা কি বলবো এটাকে স্লিপলেস গাউনের মতো এরকমও করতে পারি। তো একটার মধ্যে আমি 2-3 রকমের হচ্ছে ডিজাইনটা বুঝিয়ে দেব। তো আমি হচ্ছে আগে ইসেই চলে যাব, এই টপস বলি বা স্কার্টের এটা বলি, সেটাই চলে যাব। তো আমার সেজন্য যেটা লাগছে, আসলে বেবি ড্রেস করতে গেলে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি অনেক কিছুই হাতের কাছে রাখি, বিভিন্ন ধরনের লেস, পুঁতি, তারপর হচ্ছে কিনা কিছু ফুল, বা আমি কিছু নিজে ফুল তৈরি করি, এভাবে কিছু আমি সবসময় হাতের কাছে রাখি। তো আমার মূলত বেবি ড্রেস তৈরি করার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আমি সিনথেটিক কাপড়ও নিতে পারি। এই হচ্ছে আমার সিনথেটিক কাপড়। এটা একটু পার্টি ড্রেসের মতো হবে দেখতে, এই সিনথেটিক কাপড়। এটার ভেতরে ইনার দেওয়ার জন্য আমি সুতিও নিতে পারি, আবার সিনথেটিক কাপড়টাও নিতে পারি, আমি যে কোনো একটা নিতেই পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমার হচ্ছে লাগবে হচ্ছে লেস, লাগবে হচ্ছে রাবার, কেচিটা লাগবে। কেচিটা আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে আমার বরাবরই আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনার হিসেবে থাকি। কেচিটা নিয়ে আমার একটা অবজেকশন আছে। যেমন আমি নিয়ে এসেছি আমার শোরুমের পুরাতন কেচিটা। এটা হচ্ছে আমার 10 নাম্বার কেচি। এটা আমরা বাড়ির মহিলারা অনেকেই জানি না, যদি আমার ছোট ছোট টিপস মাঝে মাঝে থাকবে। এটা 10 নাম্বার কেচি। আমরা যারা মেয়েরা ইউজ করি দেখা যায় বড় কেচি ইউজ করি, পুরুষের কেচি। সেক্ষেত্রে আমার এই যে হাতটা যেটা দেখেন, আমার এই কেচিটা ধরাতেই হাতটা ফিল আপ হয়ে গেছে। এটা হলে কাপড়টা কাটা আমার জন্য ভালো হবে। মানে আমি বলতে চাচ্ছি যে আমি কাজ করতে গেলে যদি কোনো জিনিসের অসুবিধা হয়, সেই কাজটা আমার মন মতো হবে না। সেজন্য আমাকে কাজের জিনিসগুলো আগে প্রপার রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে কেচির বিষয়টা গেল। কেচির আরেকটা বিষয় আছে, কেচি এই যখন এটা মানে শান দেয়, আমরা বলি শান দেয়, এটা ধার দেয়, তখন হচ্ছে কেচির এই মাথাটা খুব ধারালো থাকে, তখন এইটা একটা প্রবলেম। সিনথেটিক কাপড় কাটতে গেলে এখানে বেজে যায়। আমরা যখন ধার দিয়ে নিয়ে আসবো তাদের বলে দেব যে হচ্ছে আমার এই মাথাটা যেন না বাজে, চোখা যেন না থাকে। সেক্ষেত্রে কি এখানে ধার কম দিতে হবে? না, এটা ওরা ধার দেওয়ার পর এটা হচ্ছে ধার দিয়ে এরকম করে একটু বাছাইয়া দেয় যেন ভোতা হয়ে যায়, মাথাটা চোখানা থেকে ভোতা হয়ে যায়। তাহলে এই কাপড়টা কাটার সময় কাপড়টা বেজে আমার যে মাপ ছোপ ডিসপ্লেস হওয়ার এই সুযোগটা থাকে না। আচ্ছা, আর লাগবে হচ্ছে আমার স্কেল, ফিতা তো অবশ্যই লাগবে, আর হচ্ছে চক নেব আমরা 2-3 কালারের। আমি বেশিরভাগ ইউজ করি হচ্ছে গোলাপি রঙের চকটাই। তো আমরা হচ্ছে ইউজ করি হচ্ছে সাবান চক হচ্ছে 2 প্রকৃতির। এটা হচ্ছে এমনি চক, দেখেন ভেঙে গেছে আমার। এটা হচ্ছে এমনি চক, এটা ভেঙে যায়, এটা যে কোনো একটা পজিশনে ভেঙে যায়। তো আমরা হচ্ছে সাবান চক নিই। সাবান চক নেওয়ার বেনিফিট হচ্ছে সাবান চক কাপড়ের মধ্যে লাগে, বাট ওয়াশ করার সময় সাবানের সাথে এটা উঠে চলে যায়। এটা উঠে চলে যায়, কিন্তু এটা একটু দেখবেন যেখানেই ধরি সেখানে একটু
লেগে যাচ্ছে। তা আমরা যারা অর্ডারি কাজ করি তাদের কাজটা হচ্ছে নিয়েই আমাদের শোরুম থেকে নিয়েই তারা হচ্ছে পরে, তো চোখের দাগ থাকলে তো সেটা পরা আসলে ভালো লাগবে না, তো যার জন্য আমরা সাবান চকটা ইউজ করি, এইখানে সেখানে লাগে না। তো আমার পরামর্শ হচ্ছে আমরা যারা কাজ করব তারা সাবান চকটা ইউজ করব। এই চকগুলো কোথায় পাওয়া যায়? এটা যেই কোনো সুতা বোতামের দোকানে আপনার পাওয়া যায়, তবে বলে আনতে হয় যে আমাকে, যেমন আপনি যে চক চাইলেন আপনাকে এইটাই দিয়ে দিবে, আর আমি যদি সাবান চক চাই দেন আমাকে সাবান চক দেবে, আর সাবান চক না চাইলে সাবান চক দিবে না। এটার একটা দাম 5 টাকা, ওইটার একটা দাম 10 টাকা। এটা পরে খুব সহজেই ভেঙে যাচ্ছে, কিন্তু ওটা ভাঙে না, ওটা একদম শেষ পর্যন্ত ওটা একদম অক্ষতই থাকে, ব্যবহারযোগ্য থাকে, অক্ষতই থাকে। আর এটা দেখেন আমি আনতে আনতে এটা দুটোটাই ভেঙে গেছে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে আমার লাগবে হচ্ছে মেশিন। ও আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, যেহেতু আমরা বেবি ড্রেসে ফিউশন আনতে চাচ্ছি, আমাদের ক্যানটা অবশ্যই লাগবে। ক্যানটার সাথে এখন আমরা রিসেন্টলি সবাই পরিচিত, এটা নেটের মতো একটা ভারী বা মানে কি বলবো, এটা গজ। এটা হচ্ছে কেন আমরা ইউজ করি সেটা হচ্ছে জানার বিষয়। কিছু বেবি ড্রেস দেখবেন একদম পরিদের মতো ফুলে পাফি হয়ে থাকে, তখন এই ক্যানটা না দিলেই আমাদের ড্রেস সুন্দর হবে না। তো বেবি ড্রেস করার ক্ষেত্রে এই টুকিটাকি জিনিসগুলো আমাদের একটু অ্যারেঞ্জ রাখতে হবে, কাছাকাছি রাখতে হবে। বিভিন্ন পার্টি ড্রেসে কিন্তু দেখা যায়, পার্টি ড্রেসে দেখা যায়, হ্যাঁ পার্টি ড্রেস ক্যান ছাড়া হবেই না। আর সেক্ষেত্রে যেহেতু আমি বেবি ড্রেস করতেছি, সবুতাম, একটু পুঁতি, একটু রাবার, তারপর একটু ক্যান একটু লেস, এইগুলির অ্যারেঞ্জটা আমাকে একটু রাখতে হবে। আর খুব বেশি দাম না, এটা মনে হয় 80 টাকা গজ, লেস তো 10 টাকা গজেও পাওয়া যায়, মানে খুব অল্প পরিসরে এই কাজটা করা যায়। আর এই একটা ড্রেস আপনি দেখবেন, এটা খুব অল্প একটু কাপড়, অল্প একটু কাপড়, এখানে 4 গিরা কাপড়, এখানে হচ্ছে 4 গিরা কাপড়। তো এই অল্প একটু কাপড় দেখা যায় অনেক সময় আমাদের বেঁচে যায়, আমরা কাপড়টা কি করব, ফেলে দিচ্ছি। ফেলে না দিয়ে আমি একটা ড্রেস তৈরি করতেই পারি, সেটা আমার বাচ্চার জন্য। আর আমি যখন বাণিজ্যিক হিসেবে যাব তখন এবার একটু বিষয়টা আলাদা, কিন্তু আমার এই 4 গিরা কাপড় আমি ফেলে না দিয়ে এটাকে আমি করে ফেলছি। এখানে আরেকটা বিষয় দেখেন, ডিজাইনের ক্ষেত্রে যেটা বলবো, যদিও মাঝখানে হয়ে যাচ্ছে কথাটা, এই যে হচ্ছে আমার গজ, এই গজটা দেখেন নিচে একদম ফিল আপ, কিন্তু আমি কি করেছি দেখেন, আমি এটাকে কেটে দিয়েছি। আমি এটাকে এখানে সেলাই করা হয়েছে না, এটা সেলাই না, এটাই যে যতগুলি হচ্ছে আপনার সিকোয়েন্সের ডিজাইনটা যেইভাবে আছে ওইভাবে আমি কেটে নিয়েছি, এটাকে সেলাই করতে হবে না, এটা কোনো সুতো উঠবে না, এটাকে আমি কেটে নিয়েছি। তবে এটা তাতাল দিয়ে যদি কাটতে পারি দেন বেটার, খুব সুন্দর ফিনিশিং আসে। আবার আমার কাছে তাতাল ছিল না, যার জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু এটাও একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এই ডিজাইনটা হচ্ছে একেবারে নিজস্ব। যেমন এই ড্রেসটাই যদি আমি বলছি যে এটাকে আমি টপস হিসেবে ইউজ করতে পারি, কামিজ হিসেবে ইউজ করতে পারি। আবার এটাকে আপনি কি বলে, ডিজাইনের ক্ষেত্রে আমি দেখেন এক পাশে হচ্ছে বেল্ট সিস্টেম করে দিয়েছি, আবার এক পাশে আমি হচ্ছে শোল্ডারটা টোটালি রেখেছি। আবার আমি আমার নিজের বাচ্চার জন্য যখন আমি করেছিলাম আমি বেল্টটা রাখিনি, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের পছন্দ। আবার এটা যে বাচ্চার জন্য করেছি তার চাহিদা হচ্ছে একদম সোজা রাখতে হবে। আপনি দেখেন এই ড্রেসটা আমার একদম সোজা, কোনো শেপ নেই বডিতে, কোনো শেপ নেই, চাহিদা মতো আর কি ডিজাইন পরিবর্তন করা যেতে পারে। মূলত যেটা আমি এখানে একটু বলি সেটা হচ্ছে, আমি হচ্ছে টেইলরিং সেক্টরে কাজ করি। তাহলে আমার টেইলরিং সেক্টরে কাজ করতে গেলে যারা আমরা নতুন উদ্যোক্তা যারা তৈরি হবে, তারা হচ্ছে তাদের খেয়াল করতে হবে যে আমার কাস্টমার কি চায়, তার চাওয়াটা আগে আমাকে বুঝতে হবে। তার চাওয়াটা যদি আমি বুঝি যে না সে কী চায়, দেন সেই কাজটা খুব সুন্দর হয়। আমি যদি বুঝতেই না পারি সে কী চায়, তাহলে কিন্তু কাজটা ভালো হবে না। এই আরেকটা বিষয় আমি এখানে একটু রেখেছিলাম, যে আমি এখানে রেখেছিলাম হচ্ছে মাউন্ট বোর্ডটা রেখেছিলাম, যদি আমি আপনাদের দেখাইনি। এটা হচ্ছে, আমরা তো আসলে চাচ্ছি যে আমাদের একদম স্বল্প পরিসরে স্বল্প পুঁজিতে কাজ করার জন্য। এখন নিশ্চয়ই আমরা নিজের বাচ্চার ড্রেসে সীমাবদ্ধ থাকবো না, আমরা একটু বিজনেস করতে চেষ্টা করব। তখন আমি যদি মনে করেন এই একটা ড্রেস আমি 10টা 20টা 5টা করতে যাচ্ছি, তখন বারবার কি একই ড্রেসের মেজারমেন্ট শুধু আমি কি বারবারই করব? আমি বারবার না করে আমি প্যাটার্ন কাটবো। যে প্যাটার্ন কাটার জন্য আমাকে প্যাটার্ন বোর্ড লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে প্যাটার্ন বোর্ড। এটাকে আপনি প্যাটার্ন বোর্ডও বলতে পারেন, মাউন্ট বোর্ডে বলতে পারেন। এটা হচ্ছে আমাদের আশেপাশে যে কি বলে লাইব্রেরি আছে, বইয়ের লাইব্রেরি, যে কোনো লাইব্রেরিতে গেলে এটা পাওয়া যায়। এবং এই প্যাটার্ন বোর্ডে আপনি প্যাটার্ন করে যদি মার্ক করে লিখে রেখে দেন, সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন এটা আপনি একই ডিজাইন বারবার আমি নেই না। যেমন আমি এখানে আপনাকে একটু দেখাই, যেমন এই যে এই ড্রেসটা ধরেন, এই ড্রেসটা আমার প্রোডাকশনের ড্রেস, এই ড্রেসটা হচ্ছে আমার প্রোডাকশনের ড্রেস। এই একটা ড্রেস, এইগুলি হচ্ছে আমার হচ্ছে কি বলে হয় মানে হোলসেল যায় এগুলি।
এই একটা ড্রেস, এগুলি কিন্তু আমার প্রোডাকশনের ড্রেস। এখন এই একটা ড্রেস আমি হচ্ছে করতেছি আপনার কি বলে 10টা 20টা 15টা করতেছি, হ্যাঁ এরকম করতেছি। তো এইরকম করতে গেলে আমি শুধু বারবার যদি আমি মাপ নেই সেক্ষেত্রে কি আমার হবে কি বলে যে সময় তো অনেক অপচয় হবে। আমাকে চিন্তা করতে হবে যেন আমি অল্প সময়ে কাজটা করতে পারি, যার জন্য আমি একবার প্যাটার্ন কেটে নিছি, এরপর আমি 10টা 20টা 5টা যা ইচ্ছা কেটে ফেলছি। আর প্যাটার্ন করে রেখে দিলে তো আমার কোনো সমস্যা নেই, আমি রেখে দিলাম প্যাটার্নটা করে, এতে এইভাবে আমরা শুরু করতে পারি। তবে হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় সময়টা কিন্তু বেঁচে গেল, অনেক যে বেঁচে আবার যায়। মেপে নিয়ে আবার না না কাটা না কিন্তু লাগে না সেটা লাগে না অনেক সময়ের অনেক ব্যাপার। বেঁচে যায় অনেক। মানে আমার যত দূর মনে পড়ে যে একটা ড্রেস কাটতে গেলে বাচ্চাদের ড্রেস কিন্তু একটু ক্রিটিক্যাল, যেহেতু আমি হচ্ছে একটা শোরুম নিয়ে কাজ করছি প্রায় 17 বছর যাবত। আমি জানি যে আমি বড়দের ড্রেস তৈরি করতে আমার এত সময় লাগে না, বাচ্চাদের ড্রেস তৈরি করতে খুব সময় লাগে। তাহলে আপনি যদি জানেন যেমন বাচ্চাদের একটা সাইজ আছে 20, 18, 20, 22, 24, 26, 28, মোটামুটি 6টা সাইজ আমরা তৈরি করি। দেখেন আপনি আমার এখানে ড্রেসের মধ্যে দেওয়া আছে 26। সেই সাইজগুলোর সম্পর্কে যদি হ্যাঁ দর্শকদের অবগত করেন। আমি বলবো 18, 20, 22, 24, 26 এই পর্যন্ত চলে গেছে। 18 হচ্ছে আপনার 1 থেকে 1.5-2 বছর বাচ্চাদের, হ্যাঁ 18 চলে যায়। তখন 2 বছর ওভার হয়ে যায়, 3 বছরে আপনার 22 সাইজ চলবে, 4 বছর হয়ে গেলে 24 চলে যাবে। এইভাবে আপনি যদি মেজারমেন্ট করেন একটা সূত্রের মতো চলে আসবে যে কোন বয়সে কত সাইজের ড্রেসটা লাগে। তো ওই যদি আমি একবার একটা মেজারমেন্ট যে আমার এত সাইজের ড্রেস, যদি কাস্টমার আমাকে বলে যে আমার বাচ্চার বয়স 2, অনেকে কিন্তু আছে যে বলে যে আমার বাচ্চার বয়স 2 বছর, আপা একটা ড্রেস তৈরি করে দিতে হবে। যেমন এই ড্রেসটা আমার কোনো মাপ আমি নেইনি, এই ড্রেসটা কোনো মাপ নেই, শুধু উনি বলেছে যে আমার কি বলে একটা সোজা একটা প্যাটার্নের ড্রেস লাগবে, কোনো বডিতে কোনো শেপ হবে না। তাহলে আমি কিন্তু ওইভাবে করেছি, কারণ আমি মাপটা জানি যে বাচ্চাটার বয়স, এই বাচ্চাটার বয়স হচ্ছে 3 বছর, ওর লাগবে হচ্ছে আপনার 20 সাইজ বা 22 সাইজের ড্রেস। আচ্ছা 20 বা 22 সাইজের ড্রেস লাগে ওর, এটা কিন্তু আমি তৈরি করছি টপ সিস্টেমে, এটা হাঁটুর একটু উপরে উঠবে, কোমরের একটু নিচে নামবে। সেক্ষেত্রে আমাকে একটু ব্রেন খাটাতে হবে, সব কিছু আর কি আসলে ডিজাইনটা বুঝতে হবে যে টপসটা সবকিছু কিন্তু কতটুকু মুখস্থ যাবে। হয় না, মুখস্থ হয় না সবকিছু। মানে আমি ক্লাসে মেয়েদের বলি যে আমরা রান্না করি, আমরা বাঙালি মেয়ে, রান্নাঘরে আমরা সবাই যাই কম বেশি। এখন আমাদের একটা মুখস্থ বিদ্যা আছে যে 1 কেজি পোলাওর চালে 1.5 কেজি পানি, কিন্তু সবসময় কি সেটা যায়? সবসময় যায় না, কখনো আমি একটু বেশি দিই, কখনো একটু কম দিই। সেটা কিন্তু আমার রান্নার এক্সপিরিয়েন্স, আমাকে দেখে মনে হচ্ছে না আর একটু পানি লাগবে, আমি কিন্তু দিয়ে দিছি। আবার মনে হচ্ছে যে না পানিটা একটু বেশি হয়ে গেছে, আমি কিন্তু আঁচটা বাড়াই দিয়ে পানিটা তাড়াতাড়ি শুকাই নিছি। এখন এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের ব্রেন, কারণ উনি কিন্তু বলে দিছে আমার বাচ্চার বয়স 3, আমাকে ওই ধরনের একটা টপস করে তৈরি করতে হবে, এটা ফ্রগ না, এটা টপস। তাহলে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে ফ্রগ হচ্ছে 3 বছর বাচ্চার 22 সাইজের ড্রেস, তাহলে 22 থেকে একটু ছোট নেব আর 20 থেকে একটু বড় নেব। তবে না, টপস আমি 20ই নেব, আমি এটাকে জাস্ট 20 ইঞ্চি করছি লম্বাতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাঁটুর উপরে কোমরের নিচে। তো এই যে বয়স ভেদে হচ্ছে ড্রেসের যে মেজারমেন্ট, এটা আমাদের বুঝতে হবে। এটা আমি লিখে দেব, আমি মাউন্ট বোর্ডে এবং আমি লিখে দেব। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে 20 সাইজ আমি বলেছি আপনাকে 18, 20, 22, 24, 26, এই মোটামুটি 5টা সাইজের ড্রেস আমি করি, হয়তো আরও আছে যেটা আমার হয়তো বা জানা নাই। এই 5টা সাইজের কিন্তু আমাদের একটা জেনারেল মেজারমেন্ট আছে যে এটার গলার চওড়া কত নিতে হবে, মোহরা কত নামাতে হবে, বডির চওড়াটা কত হবে, কোমরটা কত এক্ষেত্রে হবে, নির্দিষ্ট মাপ আছে। নির্দিষ্ট মাপ আছে। তবে কিছু বেবি আছে, যেমন গত সপ্তাহে এক বেবির একটা ড্রেস করেছি একটু হেলদি, ওর মাপ একটু ডিফারেন্ট, এরকম আসে, দেখা যায় 10-20 জনে একজন আসে, ওইটা ডিফারেন্ট। কিন্তু রেগুলার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার আমার 3 বছরের একটা বাচ্চা আছে, একটা ড্রেস করে দেন, বাচ্চা কি হেলদি নাকি রোগা? উনি বলে যে না মোটামুটি হেলদিও না রোগাও না, তাহলে আমি বুঝে গেলাম যে আমার জেনারেল মাপটাই এনাফ। আর রোগা হয়েছে মানে তাহলে আমি একটু কম করে দেবো। আর হেলদি মানে আমি যদি বুঝতে পারি যে বেশি হেলদি, যেমন এটা একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার, যখন কাজ করতে যাবে প্রত্যেকটা জিনিসই আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু আস্তে আস্তে আমরা বুঝে যাই যে আসলে কোন জিনিসটা আমাকে কিভাবে নিতে হবে। কাজের অভিজ্ঞতা যেটা একটা বিষয়, উনি বুঝে যাবে যে আমাকে কিভাবে মাপ নিতে হবে। এরপর যদি একান্তই সে না বুঝে, দেন তাকে প্রশ্ন করলো তাহলে একটু বেবিটার মাপটাই আমাকে দেন, না একটা ফ্রগ এনে দেন। তবে আমি বলবো আমার 17 বছরের অভিজ্ঞতায় সেটা হচ্ছে যে ড্রেসের মাপ না নিয়ে একদম বডি থেকে মাপটা নিলে বেটার, এটার মধ্যে কোনো কনফিউশন থাকে না। সে বলতে পারতেছে আর একটু লুজ দেন, আর একটু করেন, কিন্তু ড্রেস নিয়ে এসে বললো আর একটু লুজ দেন, আর একটু কমায় দেন, এভাবে কিন্তু আসলে সেক্ষেত্রে নষ্ট হয়, ম্যাক্সিমাম সময় নষ্ট হয়। যেমন
আমি কিন্তু যে এলাকাতে আছি সেখানে এলাকাতে লেডিস টেইলার হিসেবে আমাকে সবাই চেনে, আমার নামটা বললে মোটামুটি সবাই চেনে। আমি পুরুষদের সাথে বলে যে আমার সাথে সবাই আর কি ওইভাবে পেরে ওঠে না, তার একটাই কারণ আমি মহিলা মানুষ, বডিতে হাত দিয়ে মাপটা নিতে পারি, তারা কিন্তু বডিতে হাত দিয়ে মাপটা নিতে পারে না। এই যে বিষয়গুলি, তাহলে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা যে কাজ করছে তারা কিন্তু তাদের কিন্তু সুবিধা আছে যে একটা বাচ্চাকে, যেহেতু সে মহিলা, আমরা কিন্তু মেয়েদের জন্য এই কাজটা করি, তো যেহেতু সে মহিলা তার এই সুযোগটা আছে যে আপনার বাচ্চাটা নিয়ে আসেন মাপটা নেওয়ার জন্য, সে নিতেই পারে এই মাপটা। তো ওইভাবে নিলে খুব সহজে বানাতে পারে। আমরা বাকি অংশ দেখব, তবে তার আগে নেব একটা বিরতি। ওকে, দর্শক সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে বেবি ফ্রক ডিজাইন। আপা, আমরা একটা ডিজাইন দেখছিলাম। জি, আমি এখন এটাকে কাটিং করে সবাইকে দেখাবো। তার আগে আর একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমি এই কাপড়টা আয়রন দিয়ে নিয়ে আসছিলাম, আনতে আনতে হয়তো এই ভাঁজগুলি পড়ে গেছে। তো আমরা যখনই কাজ করতে যাব, আমি একটু আগে বলছিলাম যে কাজ করতে যেয়ে যদি আমি প্রপার সব জিনিস না পাই, দেন আমার কাজটা ভালো হবে না। আমরা কাপড় অবশ্যই আয়রন দিয়ে নেব। এবং এই নেটটাও অনেক সময় দেখা যায় এরকম কুচকে আছে, এই নেটটাকে কীভাবে আয়রন দেবো, ওনাদের প্রশ্ন থাকতে পারে, বা যারা সামনে আছে, স্ক্রিনের সামনে আছে। বিষয়টা হচ্ছে এই নেটটাকে আমি আয়রন দেওয়া যাবে। আমি এই টাইপ একটা সুতি কাপড় ভিজিয়ে এটার উপর বিছিয়ে দেন ওটাকে আমি যদি আয়রন দিই, তাহলে আমার এই কাপড়টা নষ্ট হবে না, কিন্তু সোজা হয়ে যাবে। সেটা ভিজিয়ে নিতে হবে? হ্যাঁ, এই সুতি কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে। আপনি এটাও ভিজিয়ে নিতে পারেন, সমস্যা নাই, তবে সুতিটা ভিজে নিয়ে বেটার, তাহলে কাপড়টা সোজা হয়ে গেলো। হতেই পারে এটা কুচকে থাকতেই পারে যে কোনো কারণবশত, কিন্তু কুচকানো কাপড় কিন্তু যারা কাটিং আমরা করি বা শিখি তারা কিন্তু জানি কুচকানো কাপড়টা। যেমন আমি একটু আগে এখানে বিরক্ত হচ্ছিলাম যে আমার এই জায়গাটা সোজা হচ্ছিলই না। তো এই ব্যাপারটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমরা যারা বাসায় কাজ করি তারা ছোট ছোট ভুলগুলি করি, যার জন্য আমাদের কাজগুলি আগাচ্ছে না। যেমন আয়রন ইউজ করতে চাই না, ওভারলক ইউজ করতে চাই না, তারপর হচ্ছে বক্রম ভালোটা ইউজ করতে চাই না। যেমন আমরা টেলরিং কাজ করতে গেলে বক্রম ইউজ করি 12-14টা। এখন এই ড্রেসটাতে আমার বক্রম যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এই ড্রেসটা যদি সুতিতে হতো তখন আমাকে একটা ফিউজিং ইউজ করতে হতো। তো আমরা যখন বাড়িতে কাজ করি তখন আমরা মনে করি থাক এটা না হলেই হলো, কিন্তু আমরা যখন বক্রম ইউজ না করি কাজটা হচ্ছে 80-90% ডিফারেন্ট হয়ে যায়। ফিনিশিংয়ের যে একটা ব্যাপার আছে, কাজ তো আমরা সবাই করি, আমার চেয়ে অনেক লেভেলের ভালো ভালো লেভেলের কাজ হয়। তো আমি বলবো না যে আমি সব জানি, কিন্তু আমি যতটুকু জানি যে আমাকে গলা করার জন্য, কিছু ডিজাইন করার জন্য আমাকে মোটামুটি 12-13টা বক্রম আমাকে করতে হয়, রেডি রাখতে হয়। আচ্ছা, বক্রম আমরা অবশ্যই রেডি রাখবো। তারপর হচ্ছে কি বলে, এই বাচ্চাদের প্যান্টের জন্য আমরা এই ইলাস্টিকটা কিনি, যদিও আমার এই ইলাস্টিকটা আমি ভালো পাইনি। এই ইলাস্টিকটা ভালো পাওয়া যায়, যেমন এটা আমি কিনেছি হচ্ছে 10 টাকা দিয়ে 1 প্যাকেট, এটা আমি 20 টাকা দিয়ে 1 প্যাকেট পেতে পারি, কিন্তু সেইটা আমাকে বুঝতে হবে। এখন আমি এই একটা ড্রেস করেছি, কাস্টমার নিয়ে 2 দিন পরলো, পরার পর দেখা গেল যে ড্রেসটার মানে কোমরটা লুজ হয়ে গেছে, সে তো কমপ্লেন করবে, আমার কাছে আর আসবে না, তারও মন খারাপ হবে। তাহলে এটা না করে আমি চেষ্টা করব মানে জিনিসটা একটু ভালো দেওয়ার জন্য। আর আয়রনের ব্যাপারটা যেটা বলছি, যে আমরা মনে করি যাক বাসার কাজই তো আয়রন একটু নাই দিলাম, এটা আসলে ভাবা দরকার নেই। কারণ আমি খেয়াল করে দেখেছি, আমি একটা 3 পিস যদি আয়রন করি, আমার সর্বোচ্চ 2 টাকা বিল আসে একটা 3 পিস আয়রন করলে। তাহলে ওই 2 টাকার জন্য কি আমি একটা ক্লায়েন্টের মন খারাপ করবো, আমি ক্লায়েন্টটা নষ্ট করব? এটা না করে ওই 2-3 টাকা আমি খরচ করে আমি কাজটা প্রপার করব। আমাদের যাদের ওভারলুক নেই তারা হচ্ছে যে ঠিক আছে, ওভারলুক আমার নাই থাকতে পারে, আমি পাশের দোকান থেকে 20 টাকা খরচ করলে একটা ড্রেস আমি ওভারলুক করে আনতে পারি, আমি একটু ওভারলুক করেই দেবো, তাতে আমার কাজের যে একটা কোয়ালিটি সেটা ভালো হবে। আর আমরা যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের কাজের কোয়ালিটির ওপর অবশ্যই মানে খুব বেশি নজর রাখতে হবে। আমি আয়রনটার কথা বারবার বলি, যেমন আমি যখন থাকি আমার হচ্ছে আয়রন ছাড়া আমি একটা কাপড়ও কাটতে পারি না, এখন আমার তো অভ্যাস হয়ে গেছে। এখন আপনিও মানে যারা কাজ করবে তারাও হচ্ছে কাজ যখন করতে যাবে তারাও পারবে না, কাটার আগেই হচ্ছে আয়রন করে নিতে হবে, একদম কাপড়টাকে প্রপার আমাকে ফিনিশিং করতে হবে। আরেকটা জিনিস ভুল করি আমরা, মারাত্মক ভুল করি যারা বাসায় কাজ করি, আমি অনেকের নিয়ে কাজ করি, আমরা বুঝি, আমরা যখন যদিও বড় একটা কাপড় আছে, হ্যাঁ আছে আমার কাছে, আমরা যখন বাজার থেকে কাপড় কিনে আনি আমরা কিন্তু এই ভাঁজে কাপড় কিনে আনি,
আমরা এই ভাজে কাপড় কিনে আনি। তো বাসায় যারা কাজ করে তারা এই জিনিসটা ফলো করে না, তারা করে কি ফট করে কাপড়টা খুলে না ফেলে। এইটা হচ্ছে আমাদের টেলরিংয়ের কিছু ভাষা আছে। এটা হচ্ছে কাপড়ের ভাঁজ লাইন, এটা দেখেন জয়েন্ট পাশ, এটা হচ্ছে জয়েন্ট পাশ। আর যেটা পাড়ের পাশ ওটা তো খোলা, ওইটা খোলা। এটাকে আমার বুঝতে হবে এটা খাড়া। যে পাশটা আমার পাড় আছে ওটা বুঝতে হবে আমাকে খাড়া, মানে এইভাবে আমি যদি ধরি তাহলে বুঝতে হবে এই কাপড়টা এটা খাড়া, এইভাবে বুঝতে হবে। আর তাহলে কাটতে হবে কোন সাইড থেকে? এইভাবেই ভাঁজতে হবে। এবার ধরেন আমি এটা দিয়ে যদি ধরেন একটা কামিজি কাটতে গেলাম বা একটা সালোয়ারি কাটতে গেলাম, তখন হচ্ছে আমি করব এই ভাঁজ করব, আমি হচ্ছে এই ভাঁজটা করব। কিন্তু বাড়ির ম্যাক্সিমাম আপুরা যারা আছি তারা আমরা সবাই কী করি, কাপড়টা খুলে এই ভাঁজ করি, কাপড়টাকে আয় করতে যাই। এই ভাঁজের কাপড় কখনোই আপনাকে ফিটিং ভালো আসবে না, ফিনিশিং ভালো আসবে না, এবং বডির স্ট্রাকচারের সাথে যাবে না। তো এই ভুলটা একটা মারাত্মক ভুল। মানে আমার কিছু স্টুডেন্টও আছে যারা আপনার কাপড়ের ভাঁজ লাইন আর কাপড়ের মানে আড়া খাড়া এখনও চিনে না। তাহলে আমাকে খাড়াটা চিনতে হবে, একদম সিম্পল। যেটা হচ্ছে আমার পায়ের পাশটা সেটা হচ্ছে আমার খাড়া, আর যেটা হচ্ছে আমার পায়ের অপোজিট সাইড, অপোজিট না ঠিক সাথের যে পাশটা, এটা হচ্ছে আমার আড়া, মানে এটা পাথালে। এইভাবে যদি আমি একটা ড্রেস করি, এই ড্রেসটা বানাইলে যদি কারো বডি হয় 40, এটা যদি আমি 42ও বানাই তারপরে তার ফিটিং হবে না। আচ্ছা, হবে না। আর যদি মনে করেন এই খাড়াতে আমি ইটা করি, তাহলে 40-এ যদি 39-এ হয়, এই ড্রেসটা পরে সে আরামই পাবে। হয়তো ফিটিং বেশি হবে কিন্তু সে পরতে পারবে এবং আরাম লাগবে। রিসেন্ট আমরা যখন কাপড় কিনতে যাই, টেলারিং দোকানেও বলি আমরা যে কাপড়ের এই জামাটা হচ্ছে পাথালে বা আড়া, এরকম একটা বলি। এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এই কাপড়টাই এই হচ্ছে আমার, তাহলে সব সময় কাটার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে অবলম্বন করতে হবে। তবে কিছু থ্রি পিস বা কিছু ড্রেস, বাচ্চাদের ড্রেস বলেন, বড়দের ড্রেস বলেন, ফিক্সড কিছু ডিজাইন থাকে যে আমার এই পাশটায় গলা করা আছে, এখন তো আমার আর কোনো উপায় নেই, সেটা করতে হবে। কিন্তু আমার ওই কোনো ফিক্সড নাই, এটা একটা কাপড়, এইটা একটা কাপড়, এটা তো আমার কোনো ফিক্সড নাই, তাহলে আমি তো এটা আমার ইচ্ছে মতো আমি কাজ করতেই পারি। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে ভাঁজ লাইন, এই যে ভাঁজ লাইন, এটা হচ্ছে এই যে আমরা যখন কাপড় কিনে আনি এরকম একটা ভাঁজ লাইন থাকে, এই হচ্ছে পায়ের খোলা পাশ, এই খোলা পাশ। আর এই ভাঁজ লাইন কাপড় কাটার সময় সবসময় আমাদের সামনে থাকবে। আর 2-3টা টিপস এর মাঝে আছে। ভাঁজ লাইন সামনে থাকবে, গলা হাতের বাঁ পাশে থাকবে, আমরা 4 ভাঁজে 2 পার্ট কাটবো। এই 3টা কথা অবশ্যই মনে রাখতে হবে। ভাঁজ লাইন আমার সামনে, গলা হাতের বাঁ পাশে, আর ভাঁজ লাইন আমরা যখন ভাঁজ দেব 4 পার্ট, এখানে দেখেন 4 পার্ট, 2 পার্ট 4 পার্ট। এই 3টা কথা অবশ্যই মনে রাখতে হবে। এই 3টা কথা মনে রাখলে এখন সে বুঝে যাবে যে আমার এই দিক দিয়ে গলা কাটতে হবে নাকি এই দিক দিয়ে গলা কাটতে হবে। আচ্ছা, এখন আমি এই ড্রেসটা আপনাকে ড্রয়িং করে দেখাবো। যদি আমি আয়রন ছাড়া খুব বিরক্ত হচ্ছি, কিছু করারও নেই। আচ্ছা, এখন হচ্ছে নর্মালি হচ্ছে আমি যেই বাচ্চার ড্রেস, এটা হচ্ছে 24 সাইজের একটা বাচ্চার ড্রেস। 24 সাইজের বাচ্চার ড্রেসের গলার চড়া নেব আমি হচ্ছে 2.5, গলার চড়া নেব 2.5। আমি 2.5 নিচ্ছি না, আমি 2.25 ইঞ্চি নিচ্ছি, একটু কমিয়ে নিলাম। আর এই ড্রেসটা কিন্তু আমরা সবাই দেখেছি, এই ড্রেসটা হচ্ছে স্লিভলেস এবং এক সাইডে শোল্ডারও নেই। সেক্ষেত্রে আমাকে শোল্ডারটা একদম চিকন নিতে হবে, যত দূর সম্ভব চিকন নেওয়া। আচ্ছা, তাহলে আমি শোল্ডারটা রাখবো 2। আর 24 সাইজের বাচ্চার হচ্ছে মোহরা আমাদের সূত্র অনুযায়ী আসে 4.5, কিন্তু আমি সবসময় 5 কাটি, কারণ বাচ্চাদের ড্রেসটা সবসময়। মোহরা বলতে কি বুঝছি আমরা? মোহরা, জি, মোহরাটা হচ্ছে হাতের সাইডটা, যেটা হচ্ছে আর্ম হোল, যেটা আর কি আর্ম হোল। এই হচ্ছে আমার সূত্রে আসে 4.5। আচ্ছা, আমি কি করি, 1/2 ইঞ্চি নামিয়ে নেই, কারণ হচ্ছে যে বাচ্চাদের ড্রেস আমরা কিন্তু সবাই কিন্তু একটু কমফোর্টেবল চাই, সেটা যেই রকম ড্রেসই পরে। আচ্ছা, তাহলে আমার গলা নিয়েছি 2.25 ইঞ্চি, আর পুট রেখেছি আমি 2 ইঞ্চি। পুট আমাকে যেহেতু পাইপিং করবো, দেখেন আপনি এই ড্রেসটা আমি পাইপিং করেছি। এই ড্রেসটা 2 ক্যাটাগরিতে করা যায়, আমি বুঝিয়ে দেবো পরে। এটা পাইপিং করেছি মানে এটা আমাকে কাপড়টা কোথাও খাপবে না, কাপড়টা খাপেনি, যার জন্য আমি পুট যা নেব ঠিক তাই থাকবে, এটা কমবেও না বাড়বেও না। আমি ড্রয়িং যেটা করছি সেটাই থাকবে। আচ্ছা, এরপর বডি ছিল 22 মানে হচ্ছে 5.5। আমি কিন্তু 4 ভাঁজে কেটেছি, 4 ভাঁজেরও যদি 5.5-এর যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 22।
আচ্ছা, তাহলে 22-এর আমি 4 ভাগ করছি 5.5। আচ্ছা, 5.5 আমি রেখেছি। এরপর হচ্ছে আমি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি যার যেমন ইচ্ছা আমি 1.5 ইঞ্চি রাখলাম, কাপড় সে এক্সট্রা সেলাইয়ের জন্য রাখলো। এরপরে হচ্ছে আপনার এখন কথা হচ্ছে আরেকটা কথা, মাপগুলি আসলে একটা ফ্রগের বেলায় টোটালি চলে আসে, যা আমি আবার বলবো, সেটা হচ্ছে বাচ্চার যে কোমরের মাপটা আমরা কোথায় নেব, এটা আমরা একটা কনফিউশনে থাকি। আমরা বাচ্চাকে কী করি, এইভাবে দাঁড় করাই। এভাবে দাঁড় করাইলে দেখা যাবে যে পাঁজরের হাড়টা ধরলে বোঝা যায় যে বাচ্চার বডির শেপটা আমার কোন পর্যন্ত চলে আসবে। তা আমরা ওইটাকে আবার একটা সূত্রে ফেলাই দিছি যে আমি যদি 4.5 মোহরা নেই, ওইখান থেকে যদি 4.5-5 ইঞ্চি নেই, দেন ওইটা প্রপারে চলে আসে, একদম পারফেক্ট একটা মাপ চলে আসে। তাহলে আমি এখানে মোহরা নিয়েছি যেহেতু 5, তাহলে আমি কোমরের মাপটা নেব 4.5। কত নেব? 4.5। আচ্ছা, 4.5। তো আমার ওর বডি ছিল হচ্ছে 22 আর কোমর ছিল হচ্ছে 20। 20 মানে 5, 4-5-এ 20। এটা রেখে এরপর আমি 1 ইঞ্চি বেশি রাখলাম সেলাইয়ের জন্য। আর এখন বলা যেতে পারে যে আপুরা বলবে যে তাহলে নিজে কি করব। এটা কিন্তু একটা মানে টপস আমি করেছি, কিন্তু টপসটা কিন্তু টোটালি একদম লম্বা করিনি, আমি একটা লেস তৈরি করেছি। এখন লেসটার নিচে যদি এই আস্তরটা যদি এই পর্যন্ত আসতো, দেখতে লেসটা তো ধরা হয়নি। না না, লেসটা সহই ধরেছি মাপটা আমি। আচ্ছা, কিন্তু আমি যেহেতু কাটতেছি আস্তর, ইনারটা কাটতেছি, ইনারটা কাটার সময় আমি ইনারের মাপটাই নেব, তবে মাপটা টোটালি এটার হবে, ড্রেসটা টোটালি মাপ হবে, কিন্তু ইনারটা আমি ছোট নেব। ইনারটা ছোট না নিলে এই যে আমার যে লেসটা, এটা তো ভালো দেখাবে না, ডিজাইনটা তো বোঝা যাবে না। সেজন্য আমরা বাকি অংশ দেখব, তবে তার আগে নেব আরেকটা বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে বেবি ফ্রক ডিজাইন। আপা, আমরা বেবি ফ্রকের যে ডিজাইন সেই মাপঝোপ নিচ্ছিলাম। জি, আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমি অর্ডার নিলে কিভাবে কাজ করব, আর হচ্ছে আমি প্যাটার্নে কিভাবে কাজ করব। আর একটা ড্রেস আমি ড্রয়িংটা আগে দেখিয়েছি, এটা হয়ে গেছে। এখন আমি যদি মনে করি না এটা আমাকে প্যাটার্ন আকৃতি করে রাখতে হবে, আমি আরও 10-20টা, 5টা, 50টা এরকম করব, তাহলে আমি কিভাবে করব। আচ্ছা, একটা প্যাটার্ন বোর্ডে আপনি যে কোনোভাবেই আপনি ড্রয়িং করতে পারেন, তবে প্যাটার্ন বোর্ডে হচ্ছে 2টা সিস্টেমে আমরা কাজ করি। কেউ কেউ হচ্ছে ডাবল প্যাটার্ন করে, আবার কেউ হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন করি। তা আমার সিস্টেম হচ্ছে আমি সিঙ্গেল প্যাটার্ন মানে আমি এই যে এক পার্ট নিয়েছি, এই এক পার্টের ওপর হচ্ছে একটা বডিরই আমি ডিজাইন টানবো। আচ্ছা, যেই মাপটা নিয়েছিলাম টোটালি ওই মাপটা আমি নিয়েছি। গলার যে মাপটা 2.25 ইঞ্চি, তারপর হচ্ছে পুটের মাপটা হচ্ছে 2 ইঞ্চি, মোহরা 4.5, তারপর হচ্ছে কোমরের মাপটা 4.5, এরপর হচ্ছে যে আবার ইসের মাপটা কি বলো, ফাড়ার মাপটা এখানে 6 ইঞ্চি নিছি আমি, 6 ইঞ্চি। এইভাবে হচ্ছে যে আপনার একটা প্যাটার্ন তৈরি করতে পারেন। তাহলে এখানে আমি বডির মাপটা কোথায় নিয়েছি, আমি মোহরা যখন নিয়েছি, মোহরা নিয়েছি 4.5, ঠিক ওই জায়গাতে আমি বডির মাপ নিয়েছি। বডি হচ্ছে আমার 22 মানে হচ্ছে 11.5, এই 22 হচ্ছে আমার বডির মাপ। আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি কাটিংয়ের জন্য। আচ্ছা, এখন কোমরের মাপও সেম, কোমর হচ্ছে আমার 20 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আমি আগেই বলেছি যে আমি 4 ভাজে 2 পার্ট করব, 4 ভাজে, যেহেতু 4 ভাজে তাহলে 5-এর 4 ভাজের হয়ে গুণ করে ফেললে হয়ে যায় 20। তাহলে আমি 5 নিয়েছি আর 1.5 ইঞ্চি রেখেছি আমি কাটিংয়ের জন্য। এটা কিন্তু টেইলরিংয়ের একটা সিস্টেম, এভাবে ড্রয়িং করলে তাহলে আর সেলাইয়ের সময় খুব একটা মাপঝোপ করতে হয় না। আচ্ছা, এরপর হচ্ছে ফাড়ার যে মাপটা, ফাড়ার মাপটা আমি কীভাবে হিসাব করব, এটা আপনারা বডির থেকেও নিতে পারেন, তবে এটা যেহেতু টপস, সেক্ষেত্রে একটু টপসের নিচের অংশটা একটু লুজ হয়, আপনার একটু ফাড়াটা নিচ দিকে নামলেও সমস্যা নেই, উপর দিকে উঠলেও সমস্যা নেই। তা আমি আন্দাজে একটা নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি। ওইটা নেওয়ার পরে যেটা আমি করেছি যে মাপগুলি নিয়েছি, ওইখানে মাপগুলি স্কেল দিয়ে টেনে নিয়েছি, যে আমার কাটিংটা কোথায় হবে, সেলাইটা কোথায় হবে। এই হচ্ছে আমার সেলাইয়ের মেজারমেন্ট, আর এটা হচ্ছে আমার কাটিংয়ের মেজারমেন্ট। এখন হচ্ছে মোহরা কাটতে গেলে যারা নতুন আছেন তারা একটু সমস্যায় ভোগেন, তারা হচ্ছে মোহরা কাটার সময় এটাকে ঘুরিয়ে নেবেন। আমি আগে বলেছিলাম গলাটা হচ্ছে বাম পাশে, যখন আমরা মোহরা ড্রয়িং করব কাপড় ঘুরিয়ে নিতে হবে নাকি প্যাটার্ন? না, প্যাটার্নটা, কাপড়টা ঘোরানো যাবে না, তবে যখন সে কাপড় কাটতে যাবে তখন কিন্তু সে আস্তে আস্তে নিজে ঘুরতে হবে। হ্যাঁ, নিজে ঘুরতে হবে, শিখেও যাবে এবং ওটা হাতে অটোমেটিক চলে আসবে।
আচ্ছা, এইভাবে যদি আপনি কম্পাসটা যেভাবে ঘুরে আপনি হাতটা এখানে রেখে অটোমেটিক ঘোরান, দেখেন চলে আসছে এই সেম এইভাবে। এটা যদি করেন তাহলে আর কি বলে এটা আর, যেমন অনেকে আছে এটা ভেতরে নিয়ে চলে যাচ্ছে, আবার অনেকে আছে এটাকে বেশি রেখে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রপার এটা আসতেছে না। তবে হ্যাঁ, আবার এখানে আরেকটা বিষয় আছে, যখন হচ্ছে যারা সিনিয়র যারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা এই ভুলটারে অনেক সময় সংশোধন করে ফেলে। আচ্ছা, এখন আমি এটা প্যাটার্নটা কত সাইজের কাটছি সেটা আমাকে বলে রাখতে হবে। এখানে হচ্ছে আমি মার্কার দিয়ে লিখবো, কারণ হচ্ছে ক্যামেরা এতটা বোঝা যাবে কিনা আমি জানি না। আচ্ছা, গলাটা নিয়েছি আমি 2.25, 4/3 ইঞ্চি। পুট নিয়েছি 2 ইঞ্চি, মোহরা 4.5। আচ্ছা, বডির অরিজিনাল মাপ হচ্ছে 22, আমি বাড়তি নিয়েছি এখানে ধরেন 22, আর বাড়তি নিয়েছি আমি 1.5। কোমরের মাপ হচ্ছে 20, আমি বাড়তি নিয়েছি 1.5। হিপের মাপ হচ্ছে 22, আমি বাড়তি নিয়েছি 1.5। ঠিক এইভাবে যদি আপনি লিখে রাখেন এখানে আর প্রবলেম হওয়ার কথা না। আপনি এটা 10 বছর পরে ধরলেও আপনি বুঝতে পারবেন যে কোথায় কত মাপ আপনি নিয়েছিলেন। আচ্ছা, প্যাটার্নটা আমি আর কাটবো না, আমি সরাসরি কাপড়ে চলে যাব। আমি আগে বলেছিলাম যে আমাদের টেলরিংয়ের ভাষায় কিছু বিষয় আছে, এটার নাম হচ্ছে চাকন। এই একটু কেটে নিলাম, মানে বোঝা গেল যে গলার মাঝখানটা আমার এই পর্যন্ত হবে, চিহ্নটা রয়েই গেল। আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি, আমি বলবো এখন। পুটটা 2 সুতা ডাউন করতে হয়, এই পুটটাকে আমি 2 সুতা ডাউন করে দিলাম। এটা শুধু বেবি ড্রেসের বেলায় আমরা করি, অন্য কোনো কাপড়ের বেলায় এটা করি না। এটা কেন করা হয়? এটা করা হচ্ছে আমাদের শোল্ডারটা কিন্তু আসলে সোজা না, শোল্ডারটা একটু ডাউন। আপনার যদি সোজা করি তাহলে দেখা যায় এই শোল্ডারের এই পাশে কাপড়গুলি ফুলে ফুলে থাকে। আর আমি যদি শোল্ডারটা ডাউন করে দেয়, যেমন আপনারা যারা ব্লাউজ পরেন তারা কিন্তু নিয়মিত দেখবেন যে কারো ব্লাউজ অনেক সুন্দর ফিটিং, মনে হয় একদম বডির সাথে ফিক্সড হয়ে আছে, আবার কারো ব্লাউজ দেখা যায় যে এদিক দিয়ে কাপড় একটু ফুলে ফুলে আছে। এগুলো হচ্ছে মানে জানার একটা বিষয়, প্র্যাকটিসেরও বিষয়, ফিনিশিংয়ের একটা বিষয়। তো এইটুকু না কাটলে যে অনেক কিছু হয়ে যাবে সেটা না, কিন্তু আমাকে জানতে হবে যে এখানে একটু কেটে নিলে জিনিসটা আরও সুন্দর হবে। আচ্ছা, এটা কি বড়দের কাপড়ের ক্ষেত্রে? হ্যাঁ, বড়দের ক্ষেত্রেও, শুধু আমি কামিজের বেলায় করি, যেমন ব্লাউজের বেলায় করি না। ব্লাউজের বেলায় কেন করি না? ব্লাউজের গলা কিন্তু সবাই অনেক বড় পরি, এখানে কাটলে ব্লাউজের গলা ঝুলে পড়ে যায়, সেজন্য আমি ব্লাউজের গলার ক্ষেত্রে এটা করি না। আচ্ছা, এখন হচ্ছে আমার যেটা ছিল যে আমার এটা টপস হবে, একদিকেই হচ্ছে স্লিপলেস না শোল্ডারলেস। আচ্ছা, এই আমি খুলে ফেলছি। এখন দেখেন আপনি বুঝতে কিন্তু কষ্ট হচ্ছে না, এটা আমার গলার মিডল পয়েন্ট, আর এই 2 পাশে গলাটা এই পর্যন্ত চলে আসবে। এখন আমি যেই ডিজাইনটা করেছি, এই যে ডিজাইনটা আমি করেছি, এখন এটাকে তো কেটে ফেলতে হবে। আমি কত নামাবো? আমার হচ্ছে গলার মাপ নিতে হবে হচ্ছে কত, বা ড্রেসের সাইজ হচ্ছে 24, আমাকে গলার মাপ নিতে হবে 4.5। 4.5 আমি 4.25 নেব, 4.25 নিয়ে আমি বক্স করে দেব। এই আমি বক্স করে দিলাম। এখন বক্স করে এটা কোন পর্যন্ত আনবো? এই শেপটা আসলে একবারে আমাদের আসার কথা না, কারণ হচ্ছে এটা কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আর এই ড্রেসটা মূলত আমরা লুজ করি না, কারণ হচ্ছে এই ড্রেসটা লুজ করলে আপনার হয় না, শোল্ডারটা পড়ে যায়। আমি কিন্তু এই ড্রেসের একটা শোল্ডার অপশন দিয়ে রাখছি, ঠিক আছে? যেমন অনেকে বলে বাচ্চাদের পড়ে যায়, ঠিক আছে, এরকম একটা দিয়েছি যেন একটু কম দেখা যায়, ঠিক আছে? স্কিন টাইপ দেওয়ার চেষ্টা করছি নেট দিয়ে। আর আমি হচ্ছে যদি আমাকে বানাতে বলেন তাহলে আমি এরকম স্লিপ লেসই করবো, এই সাইডটা একদম শোল্ডার লেসই করবো। আর আমি কাটবো হচ্ছে গলার পর্যন্ত, কারণ আমি কিন্তু গলা কোন পর্যন্ত যাবে সেটা চাকন দিয়ে রেখেছিলাম। আর কাটিংটা খুব ভালোভাবে ফিনিশিং দিতে হবে, কারণ কাটিং ফিনিশিং না হলে কাজ কিন্তু ফিনিশিং হয় না। আচ্ছা, আমি কিন্তু কেটেছি এটা আস্তর পার্টটা,
আস্তর পাটটা যখন কাটা হয়ে যাবে এটা আমার জন্য খুব ইজি হয়ে যাবে। আমরা বাসা যারা কাজ করি সবাই কী করি, এইটাকে কাটতে নেই, এটা কাটলে আমার মাপ কখনোই পারফেক্ট হবে না। আমি এখন এটা কীভাবে সহজে কাটা যায় সেটা দেখাই দিচ্ছি। এই ক্ষেত্রে ইনারের যে কাপড়টি আছে সেটি রেখে আমরা কেটে নেব। হ্যাঁ, সব সময় ইনারের কাপড় রেখে কাটবো, কারণ হচ্ছে ইনার কাপড়টা কিন্তু নড়াচড়া করছে না। এটাকে আমি আয়রন দিয়ে যদি নেই একবার, এটা দেখবেন যে মাপঝোপ যেখানে দিয়েছি সেখানে আছে, কিন্তু ওর কিন্তু আমি মাপঝোপ একদম পারফেক্ট রাখতে পারবো না। আমরা সবসময় যারা ইনার দিয়ে কাজ করি, যেই কাজগুলি করা হয় সবসময় ইনারটাকেই কাটি, আমরা কখনো শেল পার্টটা কখনো কাটি না। আচ্ছা, এটা লম্বা ছিল। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আপনি যে ইনারটি তৈরি করেছেন সেটির মাপ নিয়ে আমরা এটিকে যে কাটবো। আর আমরা আগামী পর্বে আমরা এটি দেখানোর চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।